অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকের শুনবেন আলু চাষের সতর্কতা এই বিষয় নিয়ে একটি আলোচনা। আমাদের সাথে রয়েছেন বিশেষজ্ঞ হিসেবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যাপক এবং বরিষ্ঠ কৃষি বিজ্ঞানী ডক্টর সৌরেন্দ্রনাথ দাস। নমস্কার ডক্টর দাস। হ্যাঁ, নমস্কার। আজকের আমরা বিষয় রেখেছি আলু চাষের সতর্কতা। এই যে সময়টা চলছে, এই সময় তো আলু চাষের একটা শুরু করবার সময়, সেটা বীজ সংগ্রহ থেকে শুরু করে বীজ লাগানো এবং তার পরবর্তী সময় কিভাবে গাছটাকে রক্ষা করব, সবটাই এই সময়ে শুরু করবার সময়, তাই তো? হ্যাঁ, এটা একদম প্রপার, ঠিক আমরা 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 বিশদে আলোচনা শুরু করব। তার আগে একটু আপনাকে যখন আমরা শুরুতে পেলাম, একটু শুনে নেব। আমাদের তো রেডিও কলকাতার জন্মদিন 2রা নভেম্বর গেল এবং আপনিও আমাদের এই বিজয়গড় কলেজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাষবাস হ্যাঁ, বিভাগের হ্যাঁ। পক্ষ থেকে। আপনার অভিজ্ঞতা কেমন কেমন লাগলো, কি মনে হচ্ছে রেডিও কলকাতা নিয়ে বা চাষবাস বিষয় নিয়ে? এটা একদম খুবই আনন্দের বা গর্বের বিষয়। কেন ধরুন, রেডিও কলকাতার আমি কিছু প্রোগ্রাম করেছি এবং এই যে 1 বছর অনুষ্ঠানে যেতে পেরে, কেন আমাদের সাথে যিনি স্বাগত বাবু, শ্রীকান্ত বাবু বা পূর্ণচন্দ্র বাবু সকলের সাথে, এবং ওখানে যে বিভিন্ন পরিবেশের সাথে আমার মিশে খুবই ভালো লাগলো। কেন মেন হচ্ছে যে ধরুন কিছু কিছু প্রোগ্রাম করি, দেখা হলো, এবং ওখানে কিছু কিছু যে অনুষ্ঠানগুলো করা হয়েছিল সত্যি খুব ভালো। এবং ভবিষ্যতে ধরুন যদি আমরা আরো কিছু বেশি করে করতে পারি বা যারা আছে চাষবাসে কৃষকদের যদি উপকারে আসতে পারি, আমার খুবই ভালো লাগবে। এবং আমি রেডিও কলকাতার কাছেও সেই জন্য আমি বলবো যাতে আমরা আরো আধ্যাত্মিক ভাবে সকলের সাথে যোগাযোগ রাখতে পারি এবং কৃষকদেরকে যাতে তাদের ঠিক সময় উপযোগী কিছু সাজেশন বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে পরিবেশন করতে পারি। আমাদের খুবই প্রয়োজনীয়, যেগুলো রেডিও কলকাতার মাধ্যমে করতে পারবো। সেই জন্য রেডিও কলকাতাকে আমি খুবই অশেষ ধন্যবাদ জানাই। বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। এবারে আমরা একটু আলোচনা শুরু করি। তো চাষবাস করতে গেলেই তো প্রথমে বীজটা তো প্রথম কথা, মানে বীজটাকে কিভাবে সংগ্রহ করব, কিভাবে শোধন করব। হ্যাঁ, যদি একটু শুরু করেন এইভাবে যে বীজ দিয়ে। আচ্ছা, ধরুন আলু মেন হচ্ছে, দেখুন 1-2 লাইন আমি একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলুন তো গুরুত্বপূর্ণ যদি সবজি, এটা যদিও শীতকালই আমরা করি রবি শস্য হিসেবে, কিন্তু হুম, এর প্রভাবটা বা আমাদের সারা বছরই কিন্তু এই সবজিটাকে আমরা পাই। এবং ঠিক। প্রত্যেক দিনই ধরুন কম বেশি সমস্ত বাঙালিরই ধরুন পাতে থাকে প্রয়োজন অনুযায়ী, যার ফলে একটা সিজনে করছি কিন্তু সারা বছর এর ব্যবহারের মধ্যে আমরা আমাদের চাহিদা মেটাই। এবং যে জিনিসটাই আমরা আসছিলাম, যে ধরুন আলু চাষে বীজ একটি গুরুত্বপূর্ণ। এবং এই যে বীজটা অনেক সময় দেখুন আমরা ব্যবহার করি বা আনি পাঞ্জাব থেকে। এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে কৃষ্ণনগর ফার্ম বা কিছু কিছু জায়গায় বীজ তৈরি হচ্ছে। বীজের যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যে এই বীজটা যখন কালেকশন করছে নিচ্ছে, পরবর্তী ক্ষেত্রে কৃষককে যে দেবো সেই ব্যাপারে কতগুলো সতর্ক থাকতে হবে কি না, সেটা যেন আমি পরবর্তী ক্ষেত্রে বলবো। যে গাছ থেকে সংগ্রহ করবে সেটা যেন কোনো ভাইরাস যুক্ত রোগ যুক্ত কোনো গাছ না হয়। যেটা মেনলি শোষক পোকা, জাপ হুম পোকার মাধ্যমে ভাইরাস রোগটা ছড়ায়, হুম সেটা অনেক সময় আমাদের হাতে থাকে না। কেন যারা নেয় ধরুন বাইরে থেকে বীজ আসছে, অথবা বলছিলাম যে সমস্ত যারা বীজ কালেক্ট করছে বা বীজের জন্য কৃষক যুক্ত আছে বা যে সমস্ত অর্গানাইজেশন, কিছু হুম কিছু তাদের ক্ষেত্রেও হয়তো সঠিকভাবে এটা মেনটেন করা যায় না। কিন্তু যে জিনিসটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে কি না, বিষ শোধন। বিষ শোধনটাকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার রাখতে পারি। তার আগে ধরুন এটার সাথে জৈব সারের ব্যবহার, আলু চাষের জন্য মাথায় রাখতে হবে যে আমরা বিষ শোধন করব, তার আগে জমিটা যে তৈরি করব বেশি করে জৈব সার দেবো। এবং জল সেচের যে ব্যাপার আছে, প্রথমেই বলে রাখি, জল সেচটা সাধারণত বারে আপনি কি দেবো বেশি বার, কিন্তু পরিমাণে কম। ধরুন 5 বার যদি জল দিতে হয়, তার জায়গায় আরো 1-2 বার বাড়িয়ে দেবো।
আলু চাষের যে দাঁড়া বলে, যেটাকে রিজ বলে, তার যে টোটাল অংশটার তার 3/2 বেশি, মানে 3 ভাগ যে দাঁড়া থাকে তার 2 ভাগের বেশি কখনো জল তুলবো না। তাতে কি হবে, রোগটা কম ছড়াবে। এবং এইটার সাথে একটা ওয়েদার ব্যাপার আছে, যেমন আবহাওয়ার ব্যাপার আছে। দেখবেন একটু মেঘলা আকাশ, আপনারা শুনেছেন যে পরপর কয়েকদিন মেঘলা কুয়াশাযুক্ত আকাশ, এবং তার 24 ঘন্টার মধ্যেই যদি কোনো বৃষ্টিপাত অল্প কম বেশি দেখতে পারি। এবং এই সময়টায় আর একটা যেটা গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে কি, দিনে রাতের তাপমাত্রা যদি ওঠানামা করে 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে দিনের বেলা প্রচন্ড গরম, আবার রাতের বেলা প্রচন্ড ঠান্ডা পড়ে গেল, তাই তো? একদম ঠিক। সেক্ষেত্রে কিন্তু রোগটা ছড়িয়ে যাবে, তাই তো? ছড়িয়ে যাবে, মানে আমাদেরও যেরকম বাস্তবে মানুষের ক্ষেত্রে ঠান্ডা গরম সর্দি কাশি হয়, সর্দি জ্বর যে হয়, ঠিক সেই ধরনের। সেইটা মাথায় রেখে বীজ শোধনটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই যে বীজ শোধনটা, ধরুন আপনার কি দিয়ে করতে পারবো, আপনি জৈবও ব্যবহার করতে পারেন, ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস ফ্লুরোসেন্স, এদের মিক্সচার যেগুলো আছে বাজারজাত, সেগুলো দিয়ে 4 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে বীজগুলো 15-20 মিনিট ডুবিয়ে তারপর তুলে একটু শুকনো জায়গায় শুকিয়ে নিয়ে আমরা ব্যবহার করব। এটা জৈব। যদি রাসায়নিক দিকে যাই, কিছু কিছু ওষুধ আছে, যেমন কার্বক্সিন 75 WP, অথবা দেখবেন ম্যানকোজেব 75 WP। এগুলো খুবই কমন ওষুধ যেগুলো কৃষকরা ইউজ করে। আগে যেমন মিথাইল ইথাইল মার্কিউরিক ক্লোরাইড ব্যবহার করা হতো, এখন বর্তমানে কিছু ব্যাপারের জন্য রেস্ট্রিকশন এসেছে, যার ফলে আপনি এইরকম জৈব অথবা রাসায়নিক দুই দিয়েই বীজ শোধন করতে পারেন। বীজ শোধনে মেন যে জিনিসটা হচ্ছে, ওষুধের ক্ষেত্রে রাসায়নিকেও দেখবেন ম্যানকোজেবের যেমন 2 থেকে 3 গ্রাম বা 2.5 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে বলি, এবং কার্বক্সিনও আমরা 2 গ্রাম প্রতি লিটার জলে বলি। কিন্তু এই ওষুধটা কতটা জলে কত পরিমাণ আলুতে আমরা ব্যবহার করব, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি ধরুন 100 লিটার আমরা যে জল নেব, সেটাতে 500 কেজি আলু বীজ আমি শোধন করব। এবার 100 লিটার জলে যদি আমি জৈবর কথা বলেছি, সেখানে প্রতি লিটারে 4 থেকে 5 গ্রাম যদি দেন, তার মানে 100 লিটারে 400 থেকে 500 গ্রাম ওষুধ লাগবে। আর যদি রাসায়নিক বলেছি 2.5-3 গ্রামের মতো, সেখানে 250 থেকে 300 গ্রাম ওষুধ 100 লিটারে লাগবে। কিন্তু আমি বলছি যে এই 100 লিটার জলে 500 কেজি আলু বীজ নেবেন। এই 500 কেজি আলু বীজ ডোবানো হয়ে যাবার পরে আপনি ওই জলটা ফেলবেন না। যদি আপনার আরো আলু বীজ শোধন করতে হয়, দেখবেন আলু বীজ শোধন করার পরে 500 কেজি কিছু জল কমে যায়। সেই জলে আর নতুন জল না বাইরে থেকে যোগ করে, শুধু যদি রাসায়নিক বা জৈব যে পরিমাণ 100 লিটার জলে দিয়েছেন, তার অর্ধেক পরিমাণ ওষুধ আবার ওই বাকি জলটাতে দিয়ে আপনি প্রথমে যে 500 কেজি আলু বীজ শোধন করেছিলেন, তার অর্ধেক মানে 250 থেকে ওই 250 কেজি মতো বীজ আবার ওই জলেও শোধন করে নিতে পারেন। এবং প্রথমের পরে দ্বিতীয়বারও যদি শোধন করতে যান, সেখানেও আপনি আবার প্রথমবারে যা ওষুধ দিয়েছিলেন, মানে যদি 1 লিটার জলে 4 গ্রাম হিসেবে 400 গ্রাম হয়, সেকেন্ড বারে 200 গ্রাম দিলেন, মোট 100 লিটার জলে সেখানে আপনি আবার ওই 200 গ্রাম দিয়ে আরো 200-250 কেজি শোধন করতে পারবেন। যার ফলে আপনি একবার 100 লিটার জলের পরিমাণে প্রথম ওষুধ যেটা দিলেন, সেটাকে দুবার অর্ধেক অর্ধেক করে নিয়ে মোটামুটি আপনি প্রায় 1000 কেজি মতো ওষুধ ওই জলেই ব্যবহার করতে পারবেন। কৃষকরা কিন্তু খুব অল্প পরিমাণে বীজই এরকম দিয়ে মাঝে মাঝেই জলটা ফেলে দেয়, মানে তাদের খরচাটা বেড়ে যায়, কিন্তু তারা এই ব্যাপারটা অতটা সচেতন থাকে না। মানে খরচটা তাহলে আমাদের কমে যাবে, তাই কি না? হ্যাঁ,
খরচটা অনেকটা কমে যাবে। এবং কি বলুন তো, অনেক সময় আমরা 10-15 মিনিট ডুবিয়ে রাখলে দেখবেন অনেকে 2-3 মিনিট রেখে তুলে নেয়, কিন্তু হুম, যে ওষুধটা তো কাটা আলুতে ঢুকতে হবে, ছোট ছোট করে কাটে, যার নির্দিষ্ট ফলে সময় লাগবে, হ্যাঁ হ্যাঁ। একটুখানি 10-15 মিনিট ধরে যদি আমরা ডুবিয়ে রাখি, তাহলে ওষুধটা ওই আলু বীজের মধ্যে থাকবে। হ্যাঁ যখন হ্যাঁ। ছোট চারা গাছ বেরোবে, হুম দেখবেন বেরোনোর পরেই আমরা অনেক সময় দেখি মাটিস্থিত কিছু হুম জীবাণু ছত্রাক থাকে, হুম। যেটাতে নষ্ট করে দেয়, সেটা কিন্তু আপনার আসবে না। সেই জন্য একটু সময় ধরে 10-15 মিনিট কিন্তু ওই ওষুধগুলা জলে বিষটা রেখে তারপর হুম। তুলে একটু শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু লাগাতে হবে। মানে সঠিক নিয়ম মেনে যদি কাজটা করতে পারেন কৃষক বন্ধুরা, হ্যাঁ, তাহলে কিন্তু একটা আশার আলো দেখতে পাবেন এবং লাভের মুখটা বেশি দেখবেন, তাই কি না? দেখবে। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা ধসা আমরা যেটা আসবো, যে হ্যাঁ। আলুতে মেন যে দুটো ধসা হয়, যেমন ধরুন আমরা আলুর ক্ষেত্রে মেন দুটো ধসা হচ্ছে কি না, প্রথমত হচ্ছে আমরা জানি নাভি ধসা বলে লেড ব্লাইট, হুম আর একটা হচ্ছে জলদি ধসা আর্লি ব্লাইট। এই দুটি গুরুত্বপূর্ণ রোগের যেটা আমরা নাভি ধসা বলছি, হুম সেটা হচ্ছে লেট ইংরেজিতে বা বাংলায় নাভি মানে পরে আসার কথা, কিন্তু হুম আলু চাষে হুম। প্রথমের দিকেই এই রোগটা চলে আসে, মানে নামের সাথে পুরো বিপরীত ধরে। ঠিক। আর জলদি ধসাটা চাষের ঠিক পরের দিকে ফেস পজিশনে, যখন কন্দ বা আলুটা গাছে ধরে সেই হুম। সময়ে আসে। আচ্ছা, তো যদি ঠিক আছে। আরেকটু স্পষ্ট করে বলতে হয় যে এই সময়ে তো মূলত জমি তৈরির কাজ চলছে এবং হ্যাঁ, বীজটাকে শোধন করার কাজ চলছে, এবারে বীজ লাগানো হবে নাকি কিছু জায়গায় লাগানো শুরু হ্যাঁ, হয়ে গেছে? না কিছু কিছু লাগানো শুরু হয়নি বা হবে এরকম 2-4 হুম। দিনের মধ্যে হবে, মূলত তো এরকমই আলু চাষটা হুগলি জেলা, নদিয়া জেলা এই সমস্ত অঞ্চলে বেশি হয় কিছু এবং মেদিনীপুরও এখন হচ্ছে কিছু হ্যাঁ কিছু জায়গায়। হ্যাঁ, হ্যাঁ। কিছু জায়গায় দেখেছি যে কাদায়ও আলু চাষ করা যাচ্ছে, তাই তো? হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো কিন্তু মেন হচ্ছে যে হ্যাঁ ধরুন আমি যেটা মানে বলতে চাইছি যে দুটো রোগের ব্যাপারে, এই নাভি হ্যাঁ এবং জলদি ধসা, হ্যাঁ। সেইটা যখন আলু চাষ করবে প্রথম থেকেই বীজ শোধনের যদি ভালোভাবে করে, তারা হুম জমিতে কি করে না, ধরুন ইফকো ইউরিয়া অথবা হুম ডিএপি পটাশ দিয়ে এবং হুম। খোল দিয়ে বেশি পরিমাণে করে। আচ্ছা। কৃষকদের একটা জিনিস মাথায় রাখতে হবে, জৈব সার বেশি করে দিতে হবে, খামারজাত সার হোক, অথবা দেখবেন তাদের আশপাশে অনেক সময় পোল্ট্রির লিটার বলে, মানে যেখানে পোল্ট্রি চাষ হয় তাদের হুম যে বিষ্ঠাগুলো ফেলে দেয়, বিষ্ঠাযুক্ত কাঠের গুঁড়ো হুম দীর্ঘদিন ফেলার পরে যেগুলো দেখবেন জমা করে রাখা আছে, একটু ওপর হুম। থেকে সরিয়ে দিলে কালো মতো দেখতে পাবে, সেই আচ্ছা। জিনিসটাকে তুলে নিয়ে যদি জমিতে বেশি করে দেয়, কেন এই ছত্রাকটা আপনার যেটা বলছিলাম নাভি ধসার, সেটা হুম। অনেক সময় মাটিতেই বেশি বারে থাকে। যদি জৈব বস্তু বেশি পরিমাণে পড়ে, তাদের হ্যাঁ। ক্ষেত্রে কি না, তাদের ক্ষেত্রে সেটা বিষাক্ত হয়ে গেল এই জৈব সারটা। তখন এই যে ধরুন নাভি ধসা বা জলদি ধসার ছত্রাকটা কম পরিমাণে ছড়াবে। ঠিক। আরেকটা ধরুন এই যে নাভি ধসা বলছি, এর একটুখানি ডিটেলসে আমি একটুখানি বলতে চাইছি। হ্যাঁ, একটু বলুন দেখবেন বলুন। কেন, ভবিষ্যতে চাষের জন্য প্রথম থেকেই যখন লক্ষণটা আসবে তারা বুঝতে পারবে যে হুম নাভি ধসা আমরা কিরকম ভাবে দেখব। হুম গাছের সাধারণত কি না, সবুজ অংশতে পাতার কিনারাতে বা ডগে দেখবেন ঠিক জলে ভেজা দাগ, মানে হালকা জলে ভেজা একটুখানি ম্যাড়মেড়ে সবুজ মতো দেখতে পাবেন। হুম এবং খুব 1-2 দিনের মধ্যে 24-48 ঘন্টার মধ্যে এই দাগটা দেখবেন বাদামি রং ধরে যাচ্ছে হুম। খুব তাড়াতাড়ি। এবং সাধারণত এই ধরনের সংক্রমণটা আসে কোথায়, গাছের নিচের দিকে পাতায়, আচ্ছা। যেটা দেখবেন অনুকূল পরিবেশ পেলে, অনুকূল পরিবেশ মানে কিরকম না, যেটা বলছিলাম দেখবেন মেঘলা ওয়েদার, একটু ঝিরঝিরে বৃষ্টি এই ধরনের হুম। পেলেই সেই দাগটা কি হবে না সম্পূর্ণ পাতাতে ছড়িয়ে পড়ে যায়, এবং ঠিক। মাঝখান এবং সমস্ত যে পাতাটাই পচতে শুরু করে, এবং ওই পচা পাতাটার ডাঁটা বা বোঁটা সহ গাছের অংশে ঝুলে পড়ে, এবং সেখান থেকেই সবুজে কালো ভেজা একদম দাগটা নিয়ে ডাঁটাটাকে পচিয়ে দেয়।
মানে প্রথমে শুরু হচ্ছে পাতায়, তারপরে সেই পাতাটা ডাঁটা বোটা হয়ে আমাদের ডাঁটা বা বোটা পচা বা ডাঁটাতেও চলে এসে কাণ্ডটাকেও নষ্ট করে দেয়, যার ফলে আচ্ছা। প্রথমেই গাছের গ্রোথ বা বৃদ্ধিটা একদম নষ্ট করে দেয়। যার তাহলে ফলে এই রোগ আলু থেকে সাবধান হতে গেলে প্রথম থেকেই যদি আমরা একটু সাবধান হতে পারি, তাহলে কিন্তু কৃষক বন্ধুদের আদতের লাভটাই হবে, তাই তো? হ্যাঁ, একদম 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 আদপে আপনার লাভটাই হবে। হুম, এবং এর জন্য ধরুন এই যে রোগের উৎস আমি বলেছি বীজ বা হুম, হুম, আক্রান্ত বীজ থেকে যখনই চারা বেরোচ্ছে, হুম, এবং এখানে দু একটা জিনিস মাথায় রাখতে হবে। সেচ বা বৃষ্টির জল, ধরুন বৃষ্টির জল কোনো ফোঁটা পড়ছে বা সেচের জল খেতে দিচ্ছে কৃষক, হুম, তার হুম, মধ্য দিয়ে মাটিতে যে ওই যে নাভি ধসার রোগ ছত্রাকটা আছে হুম, সেটা ভেসে গিয়ে যে পাতাগুলো আপনার জলে ঝুলে পড়ছে সেগুলোতে উঠে পড়ে বা আটকে যায়। হুম, এবার পাতাটাকে তারা পচাতে শুরু করে। সেই পচা পাতাটা ডাঁটায় যখনই লাগে ঝুলে পড়ে ডাঁটাটাকেও পচিয়ে দেয়, যার ফলে গাছের বাড় বৃদ্ধি এবং ধরুন 65-70 দিনে যখন কন্দ বা আলু ধরার সময় আসবে সেটাকে কিন্তু আলু ধরতে দেবে না। ঠিক। এবং সেই জন্য কি বলুন তো, যে যন্ত্রপাতিগুলো দেখবেন আলুতে মাটি দেয়া হয়, আলু লাগানো কিছু ব্যবহার করে, মানে আপনার যেটা একদম কোদাল বা এই ধরনের যে কোনো জিনিসগুলো লোহার যন্ত্রপাতিগুলো, হুম, সেগুলো কৃষক যখন ব্যবহার করবে অবশ্যই মাথায় রাখতে হবে ব্যবহার করার পরে ভালো করে জলে ধুয়ে যেন রোদ খাইয়ে নেবে, মানে সান ড্রাইং করে নেবে। কেন সেই আচ্ছা। ছত্রাকগুলো অনেক সময় দেখবেন তাদের হাতল সেই যেগুলো যন্ত্রপাতিতে থাকে লেগে রয়েছে। কাঠের থাকে, হুম, সেগুলোতে লেগে থাকতে পারে একদম। সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রথমে আলু বসানোর সময় হয়তো ছত্রাকটা ওই জায়গায় আছে, থেকে গেছে, ভালো করে ধুয়ে আমি রোদ্রের সানড্রাই করে নিইনি, হুম, যেটা আলুতে মাটি দিচ্ছে দিন 15 পরে, তখন গাছের পাতা যখন ডাঁটা হয়েছে সেখানে ছত্রাকটা লেগে যাবে। অথবা দেখবেন মাটিতে আছে, জল দিচ্ছি, বৃষ্টির প্ল্যাশ পড়ছে, মানে ছোট ছোট ফোঁটা পড়ছে, তার মাধ্যমে গিয়ে পাতায় আটকে যাচ্ছে, তখন কিন্তু রোগটা আরো মারাত্মক ধারণ করে নেয়, ঠিক। সেইভাবে আরো বেড়ে যায়। এবার ধরুন আমাদের যে পরবর্তী মেন যেটা জিনিস, মানে বিশোধন তো একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা, হুম, এছাড়াও হুম, যদি আমরা এই যে নাভি ধসা বলছি, এর হুম, কিন্তু নিয়ন্ত্রণ করতে গেলে কতগুলো জিনিসের উপরে আমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন বীজের ব্যাপারে বলছিলাম, মানে রোগাগ্রস্ত বা রোগাক্রান্ত গাছ বা বীজ থেকে যে আলুটা সংগ্রহ করবে সেটা যারা বীজ প্রডিউসার অর্গানাইজেশন আছে তাদের যেন অবশ্যই মাথায় থাকে। এবং যে জমিতে ধরুন চাষ করবে নিয়ন্ত্রণের জন্য সব হুম, সময় আমি বলেছি যে জৈব সার বেশি করে দিতে, এবং আমরা জল বা ওষুধ যখন প্রয়োগ করব তখন একটু মাথায় রাখতে হবে কুয়াশা বা শিশির যুক্ত যেন অবস্থা না থাকে। তাহলে কিন্তু এই রোগের ক্ষেত্রে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যে সমস্ত ধরুন ছত্রাকনাশক ব্যবহার করব সেটা যেন আপনার অতটা আমরা ঠিক তাদের এফিকেসি কার্যকারিতাটা পাবো না। আরেকটা জিনিস হচ্ছে কি না, দেখবেন এই রোগাক্রান্ত কোনো ক্ষেতে কোনো অল্প পরিমাণ ছোট জায়গায় যদি নাভি ধসা লেগে থাকে, সেইখানে যে কৃষক যাবে সে একটু ভালো করে যেন দেখে নেবে যে তার গায়ে হাতে যেন সেই শুকনো পাতা যেন না লাগে, বা তাদের যে ছত্রাক গুলো অন্য ক্ষেতে যাতে না ছড়িয়ে যায়, বা জল দিলে সেই জলটা যাতে অন্য ক্ষেতে, মানে রোগাগ্রস্ত বা রোগাক্রান্ত মাঠের জল সীমিত হুম, জায়গায় বেঁধে রাখাই ভালো। মানে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে গেলে, কারণ ছত্রাকটা মাটিতে থাকে, দ্রুত হুম, কিন্তু রোগটা ছড়িয়ে দেবে। যার ফলে যখন জল দেবে একটা তো কৃষককে মাথায় রাখতে হবে যে দাঁড়া তুলে তার 3/2 বেশি কখনো জল তুলবে না। দ্বিতীয়ত হচ্ছে কোনো ক্ষেতে যদি এইরকম নাভি ধসা লেগে যায় সেই জলটা যেন অন্য ক্ষেতে না যাক, তাহলে কিন্তু রোগটা দেখবেন ছড়িয়ে আর পড়বে না, স্প্রেড হবে না, ঠিক ঠিক। ঠিক একদম স্প্রেড হুম। হবে না। আচ্ছা, জলদি ধসা যেটা বলছিলেন, জলদি ধসা বিষয়টা ঠিক কেমন? নাভি ধসাটা শুনলাম। হ্যাঁ,
তাহলে নাভি ধসাটা দেখেছেন যে আমি বলছিলাম যে এরকম কোনাচে মানে পাতার ডগার দিকে একটা দাগ আসে। জলদি ধসার ক্ষেত্রে কি এটা কিন্তু প্রথম লক্ষণটা আমরা গাছের নিচের দিকে পাতায় সাধারণত লক্ষ্য করবো। আমরা নিচের দিকে পাতা যে পাতাগুলো একটুখানি বয়স হয়ে যাচ্ছে, এটা আসে সাধারণত আলু চাষের শেষে শেষে মানে যখন কন্দ হচ্ছে 60-65 দিনের মাথায়। তার মানে ধরুন যদি আমরা নভেম্বর মাসের প্রথমে বা এই সময়টা শেষের দিকেই লাগাই, মাঝামাঝি, তাহলে মোটামুটি কন্দ আসবে মোটামুটি জানুয়ারির দিকে নাকি? হ্যাঁ, জানুয়ারি 10-15 তারিখ করে কন্দ চলে আসবে, জানুয়ারি মাসের দিকে চলে আসবে। এটা হলো ঠিক সেই সময়ের রোগ, তাই তো? জলদি ধসাটা ঠিক সেই সময়ের। আচ্ছা, সেই সময়ে আপনার আসে একদম। কিন্তু আমরা এখন যে লাগানোর সময়ে এমন কিছু সাবধানতা কি নিতে পারি যেখান থেকে এই সমস্ত জলদি ধসা সেটা পরের দিকে হলেও সেটা এখনই আটকানো সম্ভব? হ্যাঁ একদম, সেই জন্য আমি বলছি বীজ শোধনটা যদি ঠিকভাবে করি। বীজ শোধনটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জৈব সারটা আমাকে একটু বেশি পরিমাণে রাখতে হবে, প্লাস জল যেটা দেবো কম পরিমাণে, মানে বারে বেশি বার পরিমাণে কম। কেন না, ওই যে ছত্রাকটা জলদি ধসারও মাটিতে আছে, ওরা থেকে গেছে। কিন্তু যখনই ওয়েদারটা চেঞ্জ হয়, মানে ওই মেঘলা কুয়াশাযুক্ত আকাশ, দুটো রোগের ক্ষেত্রেই, বা দেখবেন 2-3 দিন একটুখানি ঝিরঝিরে বৃষ্টি মতো পড়ছে, এবং তাপমাত্রা শীতকাল হলেও জানুয়ারি মাস হলেও যদি 2-3 দিন একটু হট করে গরম পড়ে গেল, মানে টেম্পারেচারের যে ফ্ল্যাকচুয়েশন যেটা বলে 10 ডিগ্রি নিয়মিতই হচ্ছে, হ্যাঁ সেটা যদি হয়, তাহলে ওই ছত্রাকগুলো কি হবে, যখনই পাতাগুলো দেখতে পাবে তখনই ওই জলের মাধ্যমে উঠে পাতায় আটকে যাবে। এবং নিচের দিকে পাতায় যেটা বলছিলাম, গোলাকৃতি ছোট ছোট বাদামি বা কোনাচে একটু বাদামি দাগ দেখতে পাবেন। পরে এই দাগগুলো কালচে বাদামি হবে। এবং জলদি ধসায় কি না, এই দাগগুলো একসাথে জুড়ে গিয়ে এক কেন্দ্রিক বৃত্ত, যেমন মানে এক কেন্দ্রিক বৃত্ত মানে একটা বৃত্ত আকার পরে সেটা ধরুন সেই বিন্দুটাকে কেন্দ্র করে আরো ছোট ছোট ব্যাসার্ধের যদি গোটা 8-10 বৃত্ত আঁকি, ঠিক ওই ধরনেরই রিং 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 মতো বাদামি কিছু পাতায় দাগ দেখতে পাবো। আমরা এক কেন্দ্রিক এরকম দাগ দেখে বলি এটা কি হয়েছে না, জলদি ধসা এসছে। কারণ প্রথমে ছোট ছোট বাদামি দাগ, তারপরে এগুলো জুড়ে গিয়ে এক কেন্দ্রিক কতগুলো বৃত্তের মতো দাগে হয়, এবং ক্রমশ পাতাগুলোকে একদম টোটালি নষ্ট করে দেয়। যার ফলে ওই সময় যে ছোট ছোট কন্দ হয় সেগুলো কিন্তু কি হবে না, সেই কন্দগুলো আপনার শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যার ফলে ফলনটা আমাদের মার খাবে। ঠিক ঠিক। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি আলু চাষের সতর্কতা এই বিষয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। আমাদের সাথে রয়েছেন আলু চাষের সতর্কতা বিষয়ে বলার জন্য ডক্টর সৌরেন্দ্রনাথ দাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যাপক ও বরিষ্ঠ কৃষি বিজ্ঞানী। ডক্টর দাস, আমরা তো অনুষ্ঠানে অনেকটা এগিয়ে গেছি, তো একটু আমরা একটা গানের বিরতি নেব। আপনি জানেন আমাদের মাননীয় গীতিকার পূর্ণচন্দ্র সামন্ত, তিনি কিন্তু আমাদের এই সমস্ত সহজ যে বিষয়গুলোকে সহজে শ্রোতা বন্ধুদের কাছে তুলে ধরার জন্য তিনি এই আলু চাষের সতর্কতা বিষয় নিয়ে একটি গান রচনা করেছেন আমাদের জন্য, সেটা আমরা এখন শুনে নেব। এখন শুনবেন পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে কৃষি গান। শীতের সবজি আলুর কদর বিশ্ব বাজারে, শীতের সবজি আলুর কদর বিশ্ব বাজারে, এর চাষবাস হয় যে বহুল বাংলা মাঝারে, এর চাষবাস হয় যে বহুল বাংলা মাঝারে, শীতের সবজি আলুর কদর বিশ্ব বাজারে। চাষের আগাম সতর্কতা নিত্য নেওয়া চাই, চাষের জন্য খাঁটি বেলে দোআঁশ মাটি চাই, চাষের আগাম সতর্কতা নিত্য নেওয়া চাই, চাষের জন্য খাঁটি বেলে দোআঁশ মাটি চাই,
সারা বছর এই সবজি থাকে রান্নাঘরে, সারা বছর এই সবজি থাকে রান্নাঘরে। শীতের সবজি আলুর কদর বিশ্ববাজারে। চাষের আগে উন্নত বীজ শোধন করে নিও, ঝুরঝুরে মাটিতে ভাইরে জৈব সার দিও। চাষের আগে উন্নত বীজ শোধন করে নিও, ঝুরঝুরে মাটিতে ভাইরে জৈব সার দিও। পিএইচ এর মান যেন 6 6.5 হারে, পিএইচ এর মান যেন রয় 6 6.5 হারে। এর চাষবাস হয় যে বহুল বাংলা মাঝারে, এর চাষবাস হয় যে বহুল বাংলা মাঝারে। কপ্রি জ্যোতি, কপ্রি নবীন, শেরপা অলঙ্কার, কপ্রি চন্দ্রমুখী আলু চাষ করো বারবার, কপ্রি চন্দ্রমুখী আলু চাষ করো বারবার। আলু দামি কখল রাজা আবার সস্তা পথের ধারে, আলু দামি কখল রাজা আবার সস্তা পথের ধারে। এর চাষবাস হয় যে বহুল বাংলা মাঝারে, এর চাষবাস হয় যে বহুল বাংলা মাঝারে। শীতের সবজি আলুর কদর বিশ্ববাজারে। জল দিও বারে বারে পরিমাণে কম, জলদি আর নাবি ধসারোগ আলু চাষের জম। জল দিও বারে বারে পরিমাণে কম, জলদি আর নাবি ধসারোগ আলু চাষের জম। মেঘলায় আকাশ কুয়াশা বৃষ্টি, মেঘলায় আকাশ কুয়াশা বৃষ্টি চাষের ক্ষতি করে। এর চাষবাস হয় যে বহুল বাংলা মাঝারে, এর চাষবাস হয় যে বহুল বাংলা মাঝারে। বারে বারে জৈব সারে করলে আলুর চাষ, পোকা মাকড় রোগ জীবাণু যাবে পরবাস। বারে বারে জৈব সারে করলে আলুর চাষ, পোকা মাকড় রোগ জীবাণু যাবে পরবাস। জৈব কীটনাশক চাষ সুস্থ রাখতে পারে, জৈব কীটনাশক চাষ সুস্থ রাখতে পারে। শীতের সবজি আলুর কদর বিশ্ববাজারে। রোগ হলে আলু গাছে যাবে না জল দেওয়া, কৃষি যন্ত্রপাতি ধুয়ে চাই যে রোদে শুকিয়ে নেওয়া। রোগ হলে আলু গাছে যাবে না জল দেওয়া, কৃষি যন্ত্রপাতি ধুয়ে চাই যে রোদে শুকিয়ে নেওয়া। চাষের ক্ষতি যখন তাপমাত্রা অধিক কমে বাড়ে, চাষের ক্ষতি যখন তাপমাত্রা অধিক কমে বাড়ে। এর চাষবাস হয় যে বহুল বাংলা মাঝারে। সবার শেষে বলে রাখি, শোন রে ভাই কৃষক, কপার ম্যাঙ্গানিজ জিঙ্কযুক্ত ছত্রাকনাশক প্রয়োগ করো। সবার শেষে বলে রাখি, শোন রে ভাই কৃষক, কপার ম্যাঙ্গানিজ জিঙ্কযুক্ত ছত্রাকনাশক প্রয়োগ করো। বাড়বে যে আয় অর্থ দ্বিগুণ হারে। শীতের সবজি আলুর কদর বিশ্ববাজারে, শীতের সবজি আলুর কদর বিশ্ববাজারে, শীতের সবজি আলুর কদর বিশ্ববাজারে। গানের শেষে একটি ঘোষণা। চাষবাসের বিষয়ে জানতে একটি ফোন নম্বর লিখে রাখুন
9830636511 9830636511 চাষের বিষয়ে জানতে হলে এই নম্বরে ফোনটি লাগান 9830636511 চাষের বিষয়ে জানতে হলে এই নম্বরে ফোনটি লাগান। সৌরেন্দ্রনাথ দাস মহাশয় বরিষ্ঠ অধ্যাপক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম, কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে যার অশেষ সুনাম। সৌরেন্দ্র দাস মহাশয় দিচ্ছেন চাষের পাঠ, অভিজ্ঞতা নিয়ে কৃষক গড়ে তোলো মাঠ। সৌরেন্দ্র দাস মহাশয় দিচ্ছেন চাষের পাঠ, অভিজ্ঞতা নিয়ে কৃষক গড়ে তোলো মাঠ। সমৃদ্ধ আলু চাষি যাও গহীন ঘরে, সমৃদ্ধ আলু চাষি যাও গহীন ঘরে, সমৃদ্ধ আলু চাষি যাও গহীন ঘরে। শীতের সবজি আলুর কদর বিশ্ব বাজারে, শীতের সবজি আলুর কদর বিশ্ব বাজারে। এর চাষবাস হয় যে বহুল বাংলা মাঝারে, এর চাষবাস হয় যে বহুল বাংলা মাঝারে। শীতের সবজি আলুর কদর বিশ্ব বাজারে, শীতের সবজি আলুর কদর বিশ্ব বাজারে, শীতের সবজি আলুর কদর বিশ্ব বাজারে। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে একটি কৃষি গান। আমরা যে আলোচনায় ছিলাম যে বিভিন্ন ধসা জাতীয় যে রোগ, ডক্টর দাস যদি একটু বলেন যে এই রোগটাকে যদি আমরা বাঁচাতে পারি, রক্ষা করতে পারি, এবং যদি আমাদের ক্ষতিটা কম হয় তাহলে লাভটা তো বেশি উঠে আসবে। তো এই যে নভেম্বর মাসটা জুড়ে তো আলু চাষ লাগানো শুরু হবে বা চলছে কোথাও কোথাও, তো তার পরবর্তী সময় কি হয় পরিচর্যাগুলো করতে হয়, যদি একটু সংক্ষেপে আমাদেরকে মনে করিয়ে দেন। আমি প্রথমে ধরুন বীজ শোধন বলেছি, জল দেওয়ার কথা বলেছি। এবার ধরুন একটুখানি ওয়েদারের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, মানে আলু চাষ করলে বা কৃষকদের আগাম আমরা সতর্কতা বাণী হিসেবে যদি আলু চাষের সতর্কতা হিসেবে তাদের মাথায় রাখাতে পারি কি জিনিস না, দেখবেন যখন চাষ করছি নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরে, সেই সময় মানে যদি তারা একটু বৃষ্টি লক্ষ্য করে, যে হয়তো 4-5 দিন একটু দেখা যাচ্ছে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝেই যেন একটু মেঘলা ওয়েদার চলে আসছে এবং একটু তাপমাত্রাটা যেন বিকাল বা রাত্রের দিকে একটু যেন বেড়ে যাচ্ছে, এইরকম যদি কোনো কিছু ওয়েদার দেখে তাহলে কিন্তু নাভি ধসা যেটার কথা বলছিলাম সেটা চলে আসবে। এবং যদি এটা জানুয়ারি মাসে হয় তখনও দেখবেন অনেকটা জলদি ধসার মতে চলে আসবে। এছাড়াও দেখবেন যে যদি আমাদের বাতাসে মানে এই জলীয় বাষ্পের পরিমাণ একটু বেড়ে যায় এবং দেখবেন এই যে আমরা বলছিলাম যে মেঘলা ওয়েদার, সেটা যদি নাও হয়, হট করে যদি দেখেন যে আপনার 1-2 দিন একটুখানি যেন আর 2-1 দিনের মধ্যেই যেন বৃষ্টি হয়ে গেল এবং তারপরেই যেন টেম্পারেচারটা কমে গেল, কিন্তু আবার 2-1 দিনের মধ্যেই যেন মনে হচ্ছে আবার একটু গরম আসছে। এই যে দেখুন ওয়েদারের ফ্ল্যাকচুয়েশনটা যদি আসে, আলু চাষে কিন্তু এটাই মেন এবং এর থেকেই কিন্তু এই আপনার ধসা, যেটা নাভি ধসা বা জলদি ধসা কিন্তু চলে আসবে। যদি এরকম আসে কি করবেন না, আপনারা জানছেন যদি সময়টা একটু আর্লি দিকে হয়, মানে চাষের প্রথমের দিকে নাভি ধসা আসবে। যদি একটু দেখবেন 60-65 দিন হচ্ছে, সেক্ষেত্রে জলদি ধসা আসবে। সেই জন্য এই রকম যখনই অবস্থা আসবে আপনাকে 2-3টে ছত্রাক নাশক, মানে আমি কিছু নাম বলছি, সেগুলোর মধ্যে যে কোনো একটা কি দুটো আপনারা হাতের কাছে রেখে দেবেন। কৃষক অনেকটা কি না সেখানে প্রতিরোধ হিসেবে তারা স্প্রে করবে এরকম ওয়েদার দেখা মাত্রই। কপার অক্সিক্লোরাইড 50% WP অথবা মেটালাক্সিল 8 এবং ম্যানকোজেব 64% যে WP-র মিশ্রণ পাওয়া যায় সেটা রাখতে পারে, অথবা সাইমক্সিনিল 8 অথবা ম্যানকোজেবের 60% WP-র মিশ্রণ রাখতে পারে।
আচ্ছা, এই নামগুলি যদি একটু আরেকবার বলে দেন, অনেক কৃষক বন্ধুরা তারা হয়তো লিখে নেবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, একটু যদি আরেকবার বলে দেন নামগুলি। কপার অক্সিক্লোরাইড 50% ডব্লিউপি, হুম। অথবা ম্যানকোজেব 75% ডব্লিউপি। এছাড়া কিছু মিশ্র ওষুধ যেমন মেটালাক্সিল এবং ম্যানকোজেবের মিশ্রণ বাজারজাত যে কোনো পান সেটা রাখতে পারেন। প্রোপিনের 70% ডব্লিউপি। এছাড়া ক্যাপ্টেন ও হেক্সাকোনাজলের 70 ও 5% মিশ্রণ। এই ওষুধের যে কোনো একটি কি দুটি আপনি রাখতে পারেন। সাধারণত কপার অক্সিক্লোরাইড ম্যানকোজেব বা মেটালাক্সিল ম্যানকোজেবের মিশ্রণ রেখে দেন। যখনই ওই ধরনের ওয়েদার আসবে আলুতে, তখনই তারা প্রতিরোধী ওষুধ হিসেবে স্প্রে করে দেবে। যখন স্প্রে করবে একটু মাথায় রাখতে হবে কি না, ন্যাপস্যাক স্প্রেয়ার যেন তারা ব্যবহার করে, এবং ছত্রাকনাশকটা আগে বালতির জলে ভালো করে গুলে নিয়ে তারপরে ড্রামে ঢেলে যেন স্প্রে হয়। এবং স্প্রের সময় যেন কুয়াশা শিশির এই অবস্থায় না থাকে, তাহলে কিন্তু যে ওষুধের যে ফর্মুলেশন আছে অনেকটা তরল হয়ে যাবে বা ডাইলুট হয়ে যাবে। সেক্ষেত্রে কার্যকারিতাটা ততটা কৃষকরা পাবে না। এই ওষুধগুলো যদি তারা রেখে দিয়ে যদি আলু চাষ করে, এবং অবশ্যই বারবার আমি একটা জিনিস বলছি যে জৈব সার এবং আলুর জলের ব্যাপারটা, যদি এরকম ঝিরঝিরে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একদিন দুদিন হলো, তখন কিন্তু জল দেবার পরিস্থিতি থাকলেও কৃষক খেতে জলটা দেবে না, পিছিয়ে দেবে। তা না হলে ওদের উপযোগী পরিবেশে জল যদি খেতে ঘোরে, ছত্রাকগুলো তারা ঘুরে আরো রোগটা বাড়িয়ে দেবে। উল্টে তারা জল না দিয়ে কি করবে, ওই যে ছত্রাকনাশক গুলো বললাম, কপার অক্সিক্লোরাইড, মেটালাক্সিল ম্যানকোজেব, প্রোপিনেব, ক্যাপ্টেন হেক্সাকোনাজলের মিশ্রণ যে কোনো একটি তার বাজারজাত মাত্রায় তারা স্প্রে করবে। তাহলে দেখছেন যে এক্ষেত্রে রোগের যে প্রবণতা কৃষকরা অনেকটাই রক্ষা পাবে। আচ্ছা, ধানে যেমন শোষক পোকার আক্রমণ লাগে, এক্ষেত্রে কি আলুতেও কি লাগতে পারে শোষক পোকা? একদম ঠিক, এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা, আপনি একদম ঠিক বলেছেন যে ধানে যেরকম শোষক লাগে সেটা বাদামি সাদা কীট শোষক পোকা, আর আলুতে যখন আলুটা ধরে, যেটা বলছিলাম 65-70 দিনে ধরছি, ঠিক শেষের দিকে কৃষকরা বলে প্রচুর শোষক পোকা লেগেছে। এটা সাধারণত আমরা জাপ পোকা যেটা বলে, একটু গরম পড়লে, মানে জানুয়ারি মাসের শেষের দিকে, যেটা প্রথমের দিকে আলু ধরে, আরো 20 দিন গেলে দেখবেন জানুয়ারি মাসের শেষের দিকে একটু গরম চলে আসে, সেই সময় জাপ পোকা প্রচুর সংখ্যায় খেতে বেড়ে যায়। এরা কি করে না, এরা ডিম দেয় না, একবারে অপূর্ণাঙ্গ বাচ্চা দিয়ে দেয়, যার ফলে সংখ্যাও প্রচুর বেশি। এরা আলু গাছের রসগুলোকে খেয়ে নেয়, যার ফলে যে সময়ে আলুটা মোটা বড় হবার কথা থাকে সেই সময় কিন্তু হতে পারে না। জাপ পোকা কিন্তু এদের এই সময়ে ক্ষতি করে। তো আমরা এই যে চাষবাস করছি তো মূলত লাভের জন্য, তো কেমনটা লাভ আসে সেটা একটু আপনি বলবেন। তার আগে আপনি কিছু একটা বলতে যাচ্ছিলেন, সেটা শেষ করে নিন একটু, তারপর লাভের কথা যাবো, কেমন লাভ হতে পারে। শোষক পোকারা নিয়ন্ত্রণ করতে গেলে ধরুন আমি একটা বলবো, আলু চাষে কৃষকরা হলুদ 18 ফাঁদ অথবা তাদের বাড়িতে যে টিন আছে টিনকে কেটে হলুদ রং করে আলুতে 50-60 দিন হয়ে গেলে আলু গাছ থেকে 1 হাত উঁচুতে বিঘেতে 33 শতকে যদি হয় সেখানে গোটা 4-5 লাগিয়ে দেবে। সেই টিনে কি লাগাবে, হলুদ রং লাগাতে পারে, অথবা রেড়ির তেল, গ্রিস, পোড়া মোবিল, যেগুলো সহজেই কৃষক বাড়ি থেকে পাওয়া যায়, সেই জিনিস একটু লাগিয়ে দেবে। তাহলে কি হবে, জাপ পোকার কিন্তু এই সময় প্রচুর দানা হয়, তারা আটকে যাবে। এবং দরকার হলে একটা শোষক পোকার ওষুধ সেখানে প্রয়োগ করবে। তাহলে দেখবেন যে শোষক পোকার যে এই নিয়ন্ত্রণ করতে কৃষকদের আর অত অসুবিধে হচ্ছে না বা চিন্তা করতে হচ্ছে না। ঠিক, এবারে যদি একটু লাভের কথাই বলেন, কারণ আমরা তো অনুষ্ঠানটা শেষ করবো, অনেকটা এগিয়ে গেছি আমরা। মোটামুটি 1 বিঘা জমিতে কেমন খরচ হতে পারে, তার থেকে কেমন আয় হতে পারে কৃষকদের?
একটা হচ্ছে যে ধরুন এমনিতে অনেক সময় দেখুন কৃষকরা আলুর দাম আপনারা জানেন খুব ওঠানামা করে, তাহলেও যদি আলু চাষ করে কোনো কৃষকের যে লোকসান হবে এরকম কিছু কোনো ব্যাপার নেই। কেন, তারা অনেক সময় বিঘেতে যে চাষ করে 20-25 হাজার টাকা তারা অনায়াসে লাভ করতে পারে বিঘেতে। এবং এই যে ধরুন খরচা করে যে লাভ, সেই লাভটা আপনার করতে পারবে যদি তারা এই নাবি বা জলদি ধসাটাকে ঠিক সাধ্যমতে তাদের ঠিকভাবে নিয়ন্ত্রণ করে বা একটু সতর্কতা হয়ে বা সতর্কতা ভাব নিয়ে বিষ শোধন এবং জৈব সার জলের ব্যাপারটা এবং একটা কি দুটো ওষুধ হাতে রেখে করে। জৈব সার বেশি দিলেই দেখবেন আপনার নাবি জলদি ধসা অনেক কম আসছে, ওষুধও আপনার কম লাগছে, খরচ কম লাগছে এবং বিঘেতে সেখানে তারা যথেষ্ট আপনার 20,000 টাকা যে লাভ করবে সেটা কিন্তু তারা করতে পারে। বেশ, তবুও মাঝে মধ্যে দেখা যায় যে আলু চাষিরা নানা রকমের বিক্ষোভ দেখাচ্ছেন, তারা দাম পাচ্ছে না। মানে আলুর যে বাজারটার যে ওঠানামা, এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, তাই তো? কারণ না হলে কৃষকরা দাম পায় না, অনেক সময় দেখি বাজারটা যে আলুর দামের ওঠানামা বা নিয়ন্ত্রণটা তারা যদি একটু নির্দিষ্ট রেটে পায়, দেখবেন যে জ্যোতির দাম কম থাকে, মানে চন্দ্রমুখীর তুলনায় ধরুন সেখানে বস্তা পিছু এক এক সময় দেখা যায় 200 টাকা কম, আবার এক এক সময় দেখা যায় 600-800 টাকা কম। এবার দেখবেন 50 কেজি আলু যখন হয়তো দেখবেন মাঠ থেকে ওঠে, মানে সেই সময় ওজনটা বেশি থাকে, সেটা যদি তারা 500-600 টাকায় একটা প্যাকেট বিক্রি করে দেয় তাহলে কিন্তু তারা অনেক সময় বিক্রিও করে দেয়, মানে উঠে, কেননা এই সময় তারা 5-10 কেজি ওজন গেইন করে এবং স্টোরে রেখে তারপরে সেটাকে ধরুন স্টোর খরচা দিয়ে মানে হিমঘরে খরচা দিয়ে সেখানে আরো 300-400 টাকা যদি মানে ধরুন 1000 টাকায় না বিক্রি করতে পারলে বা 800-900 টাকায় না বিক্রি করতে পারলে সেই লাভটা আসবে না। সেই জন্য যে আলুর দামটা ওঠানামাটা যদি একটু নিয়ন্ত্রণ ঠিক থাকে এবং একটু নির্দিষ্ট মানে পরিমাপ বা স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি কৃষকরা পায়, তাহলে তাদের আলুর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভবান যুক্ত সবজি এবং এটা চাষ করে তারা অবশ্যই কিন্তু লাভ করতে পারবে। বেশ, আমরা তাহলে অনুষ্ঠান শেষ করব। তার আগে একটা ছোট্ট কথা, যে আপনার যোগাযোগের নম্বর সেটা কি আপনি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে দিতে চান? তারা হয়তো একটা নির্দিষ্ট সময়ে ফোন করে আপনার থেকে কিছু পরামর্শ নিলেন, সেটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই। আমার মোবাইল নাম্বারটা কৃষকদেরকে ধরুন দুপুরের দিকে তারা অনেক সময় যে সময়ে বিশ্রাম নেয়, মানে খাওয়া দাওয়া করে এসে মাঠ থেকে এসে, আমি বলবো 2টো থেকে 3টে এই সময় তারা যে সময় বিশ্রাম নেয়, এই সময়ে তারা যে কোনো সময়ে যদি ফোন করে, যে কোনো দিনই তারা ফোন করতে পারে, তাই তো? ধরুন দুপুরের দিকে যে কোনো দিনই ফোন করতে পারে। বা অন্য কিছু যদি হয়, তারা মাঠ থেকে ফিরে বিশ্রাম নেওয়ার সময় যদি আমার সাথে যোগাযোগ করে, আমি অবশ্যই সাধ্যমতো তাদেরকে মানে সাহায্য করব। অবশ্যই সেটা 2টো থেকে 3টে হলেই মনে হয় ভালো হবে। সেই সময় তারা একটু আপনার যোগাযোগের নাম্বারটা যদি আমাদের বলে দেন। আমার মোবাইল নাম্বারটা হলো 98-306-36511। আরেকবার আমি বলছি, 98-306-36511। বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে অনেকটা সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার।